হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং সিজন 3-এর পর্ব 1-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাং জিনবো হাতে ফুল নিয়ে যায় মিন বিঙ্গুর সমাধিতে ফুল দিতে। এই সময় আমরা জানতে পারি যে সোশ্যাল মিডিয়াতে সাং জিনবোকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে। কেউ কেউ সাং জিনবোকে ভালো বলছে, কেননা সে যদি না যেত তাহলে সমস্ত হান্টাররা মারা যেত। আবার কেউ কেউ বলছে ও শুরুতেই কেন গেল না, শুরুতে গেলে হয়তো কেউই মরতো না। এরপর আমরা দেখতে পাই যে সাং জিনবো মিন বিঙ্গুর ছবির সামনে গিয়ে একটা ফুল রাখে, আর তারপর সে সেখান থেকে যাওয়ার সময় বায়াক ইয়োনো তাকে ডেকে বলে, আমি আগে ভাবতাম যে কোনো একটা হিরো একাই কোনো লড়াই জেতাতে পারে না, কিন্তু এখন আমার ভাবনা পুরো বদলে গেছে, কেননা আমি এটা নিজের চোখে দেখলাম। তুমি একটা হিরো জিনবো, তুমি মুখ উঁচু করে থাকবে সব সময়। এই বলে বায়াক ইয়োনো কেঁদে ফেলে। এখন সেখান থেকে যাওয়ার সময় সাং জিনবোর সঙ্গে আবার দেখা হয় চাহিনের, কিন্তু এই সময় চাহিন লজ্জা পেয়ে সাং জিনবোর থেকে মুখ সরিয়ে নেয়, যেটা দেখে সাং জিনবো একটু অবাক হয়। আর এই সময় আমরা জানতে পারি যে জেজু আইল্যান্ডের রেডে টোটাল 4801টা হান্টার পার্টিসিপেট করেছিল, আর তাদের মধ্যে 64টা হান্টার মারা গেছে, আর 32টা সাধারণ মানুষও মারা গেছে। যাই হোক, এই সময় সাং জিনবো চলে যায় মিস্টার গো এর কাছে। এই সময় মিস্টার গো সাং জিনবোকে বলে, আমি শুনলাম তুমি তোমার গিল্ড বানাতে চাইছো, তা তুমি যেহেতু একটা এস র্যাঙ্কের হান্টার, তাই তোমার কোনো পারমিট লাগবে না। তুমি তোমার গিল্ড বানাও, আর তারপরে নামটা আমাদের কাছে রেজিস্টার করিয়ে দাও, তাহলেই হবে। আর এরপরে সে সাং জিনবোকে এটাও জিজ্ঞাসা করে যে জেজু আইল্যান্ড থেকে বেরিয়ে আসার পর সে কি সেই আইল্যান্ডে কোনো ব্যারিয়ার লাগিয়েছিল। যে কথাটা শুনে এখন সাং জিনবো একটু অবাক হয়। আর এরপরে মিস্টার গো তাকে আরও বলে, আসলে তুমি জেজু আইল্যান্ড থেকে চলে আসার পর অনেকগুলো হান্টার আর মিলিটারি গেছিল জেজু আইল্যান্ডে, আর তারা সেখানে গিয়ে অজ্ঞান হয়ে যায়। ওখানে অনেকগুলো হাই র্যাঙ্কের হান্টার, মানে এ আর বি র্যাঙ্কের হান্টারও ছিল, তাদের সঙ্গেও একই রকমেরই হয়। তাই আমি ভাবলাম যে তুমি ওইখানে কোনো ম্যাজিক স্পেল করে এসেছিলে কিনা। যেটা শুনে এই সময় জিনবো বলে যে না, সে এরকম কিচ্ছু করেনি। আর এখন মিস্টার গো বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো শুধু জিজ্ঞাসা করলাম। এখন সাং জিনবো মিস্টার গোকে জিজ্ঞাসা করে, কেন ওখানকার হান্টারদের যখন জ্ঞান ফিরল তারা কি বলছিল। যারা তো মিস্টার গো বলে ওনারা কিচ্ছু বলতে পারছে না, ওনাদের কিচ্ছু মনে নেই। এখন সাং জিনবো মনে মনে ভাবে যে এটা হয়তো ওখানকার পিঁপড়েদেরই কোনো ট্র্যাপ হতে পারে। আর এমন সময় মিস্টার গোয়ের কাছে একটা লোক আসে আর তাকে কিছু বলে, যেটা শোনার পরে মিস্টার গো সাং জিনবোকে বলে, আচ্ছা, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু আমাকে এখন যেতে হবে, আমার কিছু কাজ আছে। আর এরপরে সাং জিনবো তাকে বাই বলে আর তার গাড়ির দিকে যেতে থাকে। এখন সে তার গাড়িতে উঠতেই যাবে, সেই সময় থেকে পাশ থেকে একটা লোক ডাকে। আমরা জানতে পারি যে এটা আমেরিকান হান্টার ব্যুরোর একটা লোক, যার নাম অ্যাডাম হোয়াইট। এই সময় অ্যাডাম জিনবোকে তার কার্ডটা দেয় আর বলে, তুমি আমাকে অ্যাডাম বলেও ডাকতে পারো। এমনিতে আমি তোমার অফিসেও গিয়েছিলাম, কিন্তু ওখানে তোমাকে পেলাম না, তাই আমাকে এখানেই আসতে হলো। বুঝতেই পারছো, তোমার সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। এখন সাং জিনবোর মনে পড়ে যে অনেকদিন আগে জিনো তাকে বলেছিল যে একটা অন্য দেশীয় কেউ তাকে খুঁজছে, তার সঙ্গে দেখা করতে চায়। এখন জিনবো ভাবে যে এটা হয়তো সেই লোকটাই। যাই হোক, এরপরে সে জিজ্ঞাসা করে, কি চাও তুমি আমার থেকে। যার উত্তর ওই লোক বলে, আমার কাছে তোমার জন্য একটা অপরচুনিটি আছে, একটা টপ সিক্রেট, যেটা তোমাকে অন্য কেউ দিতে পারবে না, ওটা শুধুমাত্র আমাদের আমেরিকার কাছেই আছে। যেটা শুনে এখন জিনো বলে, যদি ওটা এমনই সিক্রেট হয় তাহলে তুমি ওটা আমাকে কেন বলছো। যে কথাটা শুনে এখন অ্যাডাম বলে, কারণ এতে আমারও লাভ আছে আর তোমারও। আসলে আমাদের ডাইরেক্টর জেজু আইল্যান্ডের রেডে তোমার ভিডিওগুলো দেখেছে, আর তিনি তোমার স্কিল দেখে খুবই ইমপ্রেস হয়েছে, তাই উনি তোমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চান। উনি এই সময় কোরিয়াতে নেই, কিন্তু আমাদের ডেপুটি রেঞ্জার আপনাকে সব বুঝিয়ে দেবে। তাহলে আমার গাড়ি তো পাশেই রয়েছে, আপনি কি আমার সঙ্গে যাবেন। যার এই সমস্ত কথা শুনে এখন সাং জিনবো বলে, আমি জানি না তোমার এই সিক্রেট ইনফরমেশনটা আমার কতটা কাজে লাগবে, কিন্তু আমি এখন বাড়ি যাব, আমি তোমার এই ব্যাপারটা পরে ভেবে দেখছি। যার এই কথা শুনে এখন অ্যাডাম বলে, তুমি আসলে বুঝতে পারছো না, তাহলে আমি তোমাকে কিছুটা হিন্ট দিই। তুমি কি কোনোদিনও আপগ্রেডারের নাম শুনেছো? একটা এমন হান্টার যে কিনা অন্য হান্টারদের পাওয়ারকে আপগ্রেড করতে পারে। আর তার এই কথা শুনে সাং জিনবো তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখন তারা গাড়িতে করে একটু দূরে একটা হোটেলে যায়, যেখানে সাং জিনবোর সঙ্গে দেখা হয় মাইকেলের। এখন তারা প্রথমে হ্যান্ডশেক করে, আর তারপরে সাং জিনবো আর মাইকেল একসঙ্গে বসে, যেখানে মাইকেল সাং জিনবোর দিকে কিছু কাগজপত্র এগিয়ে দেয় আর বলে, এই কাগজগুলো তোমার আমেরিকার নাগরিকত্বর। সাধারণত এগুলো বানাতে তো 2 বছর লাগে, কিন্তু তোমার জন্য স্পেশাল অফার আছে। এখন তার এই কথা শুনে সাং জিনবো বলে, আমি কিন্তু এসব করতে এখানে আসিনি, আমাকে অ্যাডাম বলেছে যে এমন একটা হান্টার আছে যে কিনা অন্যদের স্কিলকে আপগ্রেড করতে পারে, তিনি কোথায়। যেটা শুনে এখন মাইকেল বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়ে কথা বলি। হ্যাঁ, আমাদের কাছে এমন একটা হান্টার আছে যিনি এই কাজটা করতে পারেন, আর সব থেকে বড় কথা, তিনি এখন আমাদের সঙ্গেই আছেন। আর এরপরেই তিনি সেলনার নামের একজনকে সেইখানে ডাকেন। আমরা দেখতে পাই যে তিনি একজন মহিলা। এখন তিনি সাং জিনবোর সামনে আসলে সাং জিনবো বুঝতে পারে যে এনার ম্যাজিক্যাল পাওয়ারটা বাকি হান্টার্সদের থেকে অনেকটাই আলাদা।
এখন সেলনার সাং জিনভোর সামনে এসে বসলে মাইকেল তাকে বলেন আপনার পাওয়ারগুলো সাং জিনভোকে এক্সপ্লেন করুন। এখন তিনি মানে নর্মা সেলনার সাং জিনভোকে বলে তোমার চোখ দেখে মনে হচ্ছে যে তুমি হয়তো আমার এই কথাগুলোতে বিশ্বাস করছো না, কিন্তু তুমি যখন একবার আমার এই পাওয়ারটা অনুভব করতে পারবে তখন তুমি বুঝতে পারবে। আর যেরকম তুমি জানোই যে একটা হান্টারের পাওয়ার লিমিটেড হয়, তার থেকে কোনোভাবে সে তার পাওয়ার বাড়াতে পারে না, কিন্তু আমি তাদের পাওয়ার বাড়াতে পারি। আর এরপরে মাইকেলও জিনভোকে বলে নর্মা একদম ঠিকই বলছেন, উনি এটা করতে পারেন, কিন্তু এটা উনি খুব বেশি করতে পারেন না, তাই হয়তো পুরো বছরে শুধুমাত্র একটা হান্টারই এই সুযোগটা পায়। এখন সাং জিনভো নর্মাকে জিজ্ঞাসা করে আপনার এই কাজটা করার সাকসেস রেট কতটা, যার উত্তরে নর্মা বলে এটা তো পুরোপুরি ডিপেন্ড করে হান্টারের ওপর। এখন আমার এই কাজে টোটাল 3টে স্টেপ হয়, আমি যদি 3টে স্টেপই কমপ্লিট করে ফেলতে পারি তাহলে একটা হান্টারের পাওয়ার 20% বেড়ে যেতে পারে, আর যদি খুব ভালো হয় তাহলে 30%ও বেড়ে যেতে পারে। যেটা শুনে সাং জিনভো এই সময় খুবই অবাক হয়। 20 বা 30% পাওয়ার বেড়ে যাওয়া মানে তো অনেকটাই বড় ব্যাপার। তাহলে আমেরিকা কি হোয়াং ডংসোকে এই সেম অফারই করেছিল, যে কারণে হয়তো হোয়াং ডংসো আমেরিকাতে চলে গেছে। আর এরপরে সেটা বলে এটা তো খুবই রেয়ার একটা পাওয়ার, আপনার এই পাওয়ার বিষয়ে যদি সব হান্টাররা জেনে যায় তাহলে তো খুব সমস্যা হতে পারে। যেটা শুনে মাইকেল বলে এই কারণেই আমরা এই বিষয়ে কাউকে বলি না, নর্মা আমাদের সঙ্গেই থাকে, আর প্রত্যেক বছর আমাদের বাছাই করা হান্টার কি সে তার পাওয়ারের ইউজ করে পাওয়ার বাড়িয়ে দেয়। আর এরপরে মাইকেল সাং জিনভোকে এটাও বলে এই সব কিছুই একটা গিফটের মতো যেটা আমরা তোমাকে দিতে চাই। কিন্তু সাং জিনভো বলে গিফট কোথায়, এটা তো আমার কাছে গিফটের থেকে বেশি ডিল মনে হচ্ছে। আর এরপরে মাইকেল তাকে বলে ওরকম কোনো ব্যাপার না, তুমি যদি আমাদের সঙ্গে আমেরিকাতে আসতে রাজি হয়ে যাও তাহলে আমরা তোমাকে এই জিনিসটা একটা গিফট হিসেবেই দেব। আর শুধুমাত্র এইটুকুই না, তুমি আমেরিকার কোন গিল্ডে জয়েন হতে চাও সেটা বলো, আমরা তোমাকে সেই গিল্ডে জয়েন করাবো। আর এরপরে নর্মা সাং জিনভোকে বলে অত কথা বাড়িয়ে লাভ নেই, চলো আমরা একটা কাজ করি, আমরা প্রথম স্টেপটা আজকেই কমপ্লিট করে নিই, তাহলে সাং জিনভো বুঝতে পারবে যে এই পাওয়ারটা কীরকম। তার এই কথা শুনে এখন সাং জিনভো বলে আমি কিন্তু আমেরিকাতে যাওয়ার জন্য এখনো কিছু বলিনি। আর তার এই কথা শুনে এখন মাইকেল বলে তোমাকে ওসব নিয়ে কোনো চাপ নিতে হবে না, এটা একটা গিফট, আর গিফটের জন্য তোমাকে কিচ্ছু দিতে হবে না, এটা পুরোপুরিভাবেই ফ্রি। আর এরপরে নর্মা সাং জিনভোকে তার হাত এগিয়ে দিতে বলে আর তার হাতটা ধরে ফেলে। এখন নর্মা তার কাজ করা শুরুই করে। এদিকে মাইকেল ভাবতে থাকে ব্যাস সাং জিনভো আমাদের জালে পড়েই গেছে, ও যদি একবার নর্মার এই পাওয়ারটাকে দেখে ফেলে তাহলে ও আমাদের সঙ্গে আমেরিকাতে আসতে ডেফিনেটলি রাজি হয়ে যাবে, ও হয়তো এক্ষুনি আমাদের কন্ট্রাক্টে সাইনও করে দিতে পারে। এদিকে নর্মা এখন ভাবতে থাকে এই ছেলেটার মধ্যে কিছু তো আলাদা আছে। জেজু আইল্যান্ডের রেডে গত রিজু, যার পাওয়ার কিনে একটা ন্যাশনাল লেভেল হান্টারের মতনই, সেও সেখানে মারা গেছে, কিন্তু এই ছেলেটা এরপরও সেখানকার সমস্ত মনস্টারদেরকে একাই মেরেছে। তাহলে এখন দেখাই যাক এর পাওয়ার লিমিট আসলে কতটা। আর এরপরে মিস সেলনার সাং জিনভোর ভেতরে দেখে, আর সে এখন শুধুমাত্র সাং জিনভোর ভেতরে অন্ধকার দেখতে পায়, ভরা অন্ধকার। আর যখন সে ওপরের দিকে তাকায় তখন সে সাং জিনভোর মুখ দেখতে পায়, যেও কিনা তার দিকে তাকিয়েছিল। যেটা দেখে এই সময় নর্মা খুবই ভয় পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে চিল্লিয়ে ওঠে। এখন নর্মার যে কটা বডিগার্ড ছিল সবকটা বডিগার্ড মিলে সাং জিনভোর দিকে বন্দুক ধরে। যেটা দেখে মাইকেল তাদেরকে বলে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে, তোমরা কি করছো তোমরা জানো, তোমরা কার দিকে বন্দুক ধরছো? মিস নর্মার যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে সেটাকে সলভ করার চেষ্টা করো, তোমরা এর মাথায় কেন বন্দুক ধরছো? আর এরপরেই মাইকেল সাং জিনভোর কাছে ক্ষমা চায়। সে বলে আমাদের এই সমস্ত গার্ডরা খুবই বোকা, ওরা কিচ্ছু বোঝে না। কিন্তু সাং জিনভো এখন ও সমস্ত কথাই শোনে না, সে এখন খুব অবাক হয়ে নর্মার দিকে তাকিয়ে থাকে। এখন মাইকেল এসে নর্মাকে জিজ্ঞাসা করে আপনি এত ঘামছেন কেন, আপনার কি হয়েছে? সে এই সময় বুঝতে পারে যে নর্মার অবস্থা খুবই খারাপ, তাই সে সাং জিনভোকে বলে মিস নর্মা হয়তো এখন ঠিকঠাক ফিল করছেন না, তাহলে একটা কাজ করুন, আপনি এখন এখান থেকে যেতে পারেন, আমরা আপনাকে পরে কন্ট্যাক্ট করে নেব। আর এরপরে তিনি অ্যাডামকে সাং জিনভোকে বাড়ি ছেড়ে আসতে বলেন। আর সাং জিনভো যাওয়ার পরে মাইকেল মিস নর্মাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আপনার, ঠিক করে বলুন। এই সময় নর্মা মাইকেলকে বলে সাং জিনভোর শরীরের ভেতরে নর্মাল কোনো জিনিস নেই, তার শরীরের ভেতরে শুধুমাত্র শ্যাডো আছে। তার এই কথা শুনে এখন মাইকেল জিজ্ঞাসা করে আপনি কি বলতে চাইছেন, তাহলে ওর পাওয়ার কি একটা ন্যাশনাল লেভেল হান্টারের পাওয়ারের সমানই? মিস নর্মা এই সময় বলে আমি জানি না, কিন্তু আমি এই রকমের পাওয়ার এর আগে কোনোদিনও দেখিনি। আমি যখন ওর ভেতরে তাকালাম তখন ও আমার দিকে তাকিয়েছিল, যেরকম আমার সঙ্গে এর আগে কোনোদিনও হয়নি। আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে এই ছেলেটার পাওয়ারের কোনো লিমিট নেই, এর পাওয়ার আনলিমিটেড। এরপরে অন্যদিকে আমরা মিস্টার গোকে দেখতে পাই। তিনি এখন বসে বসে ভাবছেন আমরা জেজু আইল্যান্ডের রেডে এত ভালো একটা হান্টারকে হারিয়ে ফেললাম, আরও কত মানুষকে হারালাম, আর এটা তো শুধুমাত্র সমস্যার শুরু, ভবিষ্যতে হয়তো আরও অনেক সমস্যা হবে, কেননা সাং জিনভোর ব্যাপারে এখন পুরো দুনিয়া জেনে গেছে। আর এই সময় মিস্টার গোয়ের ফোনে একটা কল আসে। সেই কলে মিস্টার গো জানতে পারে যে হাই রোডের মাঝখানে একটা গেট খুলে গেছে, তার জন্য ট্রাফিক পুরো জ্যাম হয়ে রয়েছে, আর ওটা একটা বি র্যাঙ্কের গেট। এ সময় মিস্টার গো ভাবে যদি ওটা বি র্যাঙ্কের গেট হয়
তাহলে তো আমি ওখানে আমার নর্মাল স্কোয়াড পাঠাতে পারবো না। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনবো এই সময় সেই রাস্তাতেই ছিল। সে এখন ভাবছিল মিস নর্মা তাহলে আসলে আমার ভেতরে কি দেখলো, ও কি আমার ভেতরে সিস্টেমকে দেখতে পারলো? আলাদা কিছু তো নিশ্চয়ই দেখেছে, না হলে উনি এত ভয় পেয়ে যেতেন না। আমার তো মনে হয় না যে উনি আমার সঙ্গে আবার দেখা করবেন। যাই হোক, করতেও পারে, ঠিক নেই। আর এরপরেই জিনবো বিরক্ত হয়ে যায় ট্রাফিকের থেকে। সে